আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমরা আজকে কমিউনিকেশন সিস্টেম কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং শুরু করব। আচ্ছা, এটা সিস্টেমস হওয়া উচিত, কমিউনিকেশন সিস্টেমস হওয়া উচিত অ্যাকচুয়ালি। সো একটু কারেকশন করে দিই। কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। সো আসলে সিস্টেম শব্দটা ঠিক হয় না, কারণ হচ্ছে কমিউনিকেশন সিস্টেম তো হয় না, সিস্টেমস মানে অনেকগুলি সিস্টেমের সমন্বয়ে কম্বিনেশনে আমরা আসলে সিস্টেমসটা পাবো। সো আমরা কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং চ্যাপ্টারটা শুরু করব। আজকের ক্লাসটা হবে মোটামুটি এই চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাকশন টাইপ অবস্থা, যে আসলে কি কি জিনিসপত্র আমরা এই চ্যাপ্টারে দেখতে পারি, কি কি জিনিসপত্র পড়বো, এই জিনিসগুলোর সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া আমি আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ শেয়ার করব। সো চল জিনিসটা আমরা দেখি। যে প্রথম কথা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস এইটা কি সেটা আগে একটু বুঝি। কমিউনিকেশন সিস্টেমস বুঝি আগে, তারপর হচ্ছে নেটওয়ার্কিং কি সেটা বুঝবো, ডেফিনেশনগুলো আমরা বুঝবো, ঠিক আছে? সো কমিউনিকেশন সিস্টেম অর সিস্টেমস। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি কমিউনিকেশন সিস্টেম? আমরা যখন ডিজিটালি কমিউনিকেট করতেছি, যোগাযোগ করতেছি, কমিউনিকেশন মানে তো খাস বাংলায় যোগাযোগ, তাই না? সো এই যে আপনাদের সঙ্গে যে আমার যোগাযোগটা স্থাপিত হচ্ছে থ্রু এই ডিজিটাল মিডিয়া, সো আমি আসলে কিভাবে এই যোগাযোগটা আপনাদের সঙ্গে স্থাপন করতেছি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। মানে আপনারাই বা কিভাবে আমার সঙ্গে কানেক্টেড হচ্ছেন। চলেন আমরা একেবারে সিম্পলি আমরা যেটা করতেছি প্র্যাকটিক্যালি সেই জিনিসটা চিন্তা করতে শুরু করি, তারপর সেখান থেকে আস্তে আস্তে এলিমেন্টগুলোকে নিয়ে আসি। খেয়াল করেন, আমি এইখানে এই যে আমাকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, প্লাস আমার ভয়েস শুনতে পাচ্ছেন। সো আমার এখানে তাহলে অডিও এবং ভিডিও কমিউনিকেশন একটা সিস্টেম আপনাদের সঙ্গে আছে। তাহলে প্রথমে আমার এই যে এই এন্ডে আমি যে দিক থেকে আপনাদেরকে ডেটাগুলো পাঠাচ্ছি, এটা কি আমি হচ্ছে সেন্ডার। সো তাহলে প্রথমেই কমিউনিকেশন সিস্টেম বোঝার জন্য আমার এখানে কি আছে, সেন্ডার আছে, খুবই ভালো কথা। একটা প্রান্তে আছে সেন্ডার বা প্রেরক, আরেকটা প্রান্তে আছে রিসিভার, প্রাপক। তাহলে আমি সেন্ড করতেছি, আপনি পাচ্ছেন। সো যদি অন ওয়ে কমিউনিকেশন হয়, যে শুধুমাত্র আমি বলবো আপনারা দেখবেন, আমি বলবো আপনারা শুনবেন, তাহলে এটা হচ্ছে একদিক থেকে জাস্ট আরেক দিকে একভাবেই যাচ্ছে। সো ওগুলো নিয়ে পরে আসবো। তাহলে আমি সেন্ডার, আপাতত প্রেরক। তাহলে আমি কি করতেছি, আমার এই দিকে ক্যামেরা আছে, ক্যামেরা ইউজ করতেছি, তারপরে যে মাইক ব্যবহার করতেছি, সুতরাং ক্যামেরা এবং মাইক, ক্যামেরা ও মাইক্রোফোন। আমি তাহলে এই যে ক্যামেরা এবং মাইক্রোফোন ব্যবহার করলাম, এইগুলা ব্যবহার করে আমি একটা ডিজিটাল সিগন্যাল তৈরি করলাম। এই ডিজিটাল সিগন্যালটা থ্রু ইন্টারনেট আপনার কাছে যে পৌঁছাচ্ছে। সো এই যে মিডিয়ামটা, এই মিডিয়ামটা হচ্ছে ইন্টারনেট। মাঝখানে আরো অনেক কিছু আছে, আমার বাসার ওয়াইফাই রাউটারটা এখানে কাজ করতেছে। সো আপনার বাসায় রিসিভিং এন্ডে আপনার বাসার ওয়াইফাই কাজ করতেছে। সো আমরা ডিরেক্টলি জিনিসটাকে ইন্টারনেট আকারে নিয়ে আসি। সো ইন্টারনেটের মাধ্যমে আপনার বাসার যে ল্যাপটপ বা হচ্ছে মোবাইল, সো আপনার বাসার সেটা ল্যাপটপ হতে পারে বা মোবাইল, সেখানে আপনি রিসিভ করতেছেন আমার সিগন্যালগুলোকে। সুতরাং এই যে দেখেন, তাহলে আমার সঙ্গে আপনাদের যে কমিউনিকেশন, বা উল্টাভাবে যদি চিন্তা করি, কেউ জুমে এসে আমার সঙ্গে কথা বলতে চান, জুমের ক্লাসে আপনি আমার সঙ্গে কথা বলবেন, ইন দ্যাট কেস তখন আপনি আর রিসিভার না, আপনি তখন সেন্ডার। আপনি তখন ডাটাটা সেন্ড করবেন, আমি এখন রিসিভার হব। সো এই যে সেন্ডার এবং রিসিভারের মাঝখানে কমিউনিকেশনের যত জিনিসপত্র আছে সবগুলোকে একসাথে মিলিয়ে কমিউনিকেশন সিস্টেমস বলা হয়। সুতরাং তাহলে আমরা যদি কমিউনিকেশন সিস্টেমটার ডেফিনেশন মানে হচ্ছে দিতে যাই, যে সংজ্ঞাটা কমিউনিকেশন সিস্টেমের সংজ্ঞাটা কি, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এইখানে আমি সংজ্ঞা দিয়ে দিছি আপনাদেরকে পড়াতে পড়াতে।
প্রেরক লাগতেছে, প্রাপক লাগতেছে। প্রেরক বা প্রাপক যদি না থাকে ইন্টারনেট থেকে লাভ আছে? ধরো ইন্টারনেট আছে, কেউ প্রেরকও নাই কেউ প্রাপকও নাই, আমি একটু অন্যভাবে এক্সাম্পলটা দিই। সে ফর এক্সাম্পল ফেসবুক আছে, একটা ফেসবুক তৈরি করে আছে, আপনার ফ্রেন্ড লিস্টে প্রচুর মানুষজন আছে, কিন্তু কেউ কোনো অ্যাক্টিভিটিস করতেছে না। ধরেন নেক্সট 3 দিন কেউই ফেসবুকে কোনো অ্যাক্টিভিটিস করবে না সারা দুনিয়ায়, নোবডি উইল ডু এনিথিং, মানে কেউ কিচ্ছু করবে না, সবার মন খারাপ, কেউ কিছুই করবো না। সো কেউ যদি কোনো পোস্ট না দেয়, কেউ যদি কোনো তার হচ্ছে স্ট্যাটাস আপডেট না দেয়, কিছু না দেয়, আপনি ফেসবুকে কিছু পাবেন? নেক্সট 3 দিনে কিচ্ছু পাবেন না। সুতরাং শুধুমাত্র আমার এখানে ইন্টারনেট থাকলেই হলো না, সিস্টেমটা থাকলে হলো না, সিস্টেমের দুইটা বড় অংশ হচ্ছে প্রেরক এবং প্রাপক। কারণ কারা সিস্টেমটা ব্যবহার করবে। অথবা অন্যভাবে আমি বলি, একটা ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করে, কিন্তু এই ট্রেনে কোনো যাত্রী নাই। তাহলে ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে, চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেছে, সারাদিন আসা যাওয়া করতেছে, কিন্তু তাতে কোনো যাত্রীও পরিবহন হচ্ছে না, পণ্যও পরিবহন হচ্ছে না। লাভটা কি? কোনো লাভ নাই। সুতরাং আমাদের তাহলে কমিউনিকেশন সিস্টেমের কয়টা পার্ট? 3টা পার্ট। তাহলে এই 3টা পার্টের কম্বিনেশন বা সমন্বয়ে আমরা কি পাবো? কমিউনিকেশন সিস্টেম পাবো। ঠিক আছে? তাহলে আমাদের 3টা মৌলিক বিষয়, আমি কিন্তু 3টা মৌলিক বিষয় আপনাদেরকে এখন তাহলে পড়ায় ফেলছি। মৌলিক বিষয় হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে প্রেরক, 2 নাম্বার হচ্ছে আমাদের 2 নাম্বার হচ্ছে তাহলে এই যে ইন্টারনেট, এটা কি মিডিয়াম বা মাধ্যম, কার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা কমিউনিকেশনটা করতেছি। সো প্রেরকের পরে আসবে মিডিয়াম বা মাধ্যম, এবং 3 নাম্বার হচ্ছে প্রাপক। তাহলে এই 3টা হচ্ছে কমিউনিকেশন সিস্টেমসের একেবারে মৌলিক বিষয়। এই 3টা ছাড়া কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করা সম্ভবই না। তাহলে আমরা একটু ডেফিনেশন বা সংজ্ঞাটা এখান থেকে লিখে ফেলবো। এই 3টা যেহেতু মৌলিক, আমি এই 3টাকে একটু সাইডে নিয়ে আসি। ডেফিনেশনে আমরা এই মৌলিক 3টা বিষয়কে অন্তর্ভুক্ত করে ডেফিনেশনটা এইভাবে লিখতে পারি যে যে কোনো যোগাযোগের জন্য, যে কোনো যোগাযোগের জন্য প্রেরক, মাধ্যম ও প্রাপক এই 3টি হলো মৌলিক বিষয় যা কমিউনিকেশন সিস্টেম হিসেবে পরিচিত। তাহলে এই যে দেখেন, প্রেরক, মাধ্যম এবং প্রাপক এই 3টি মৌলিক বিষয়ের কম্বিনেশন, এইটা হচ্ছে এই কম্বিনেশনটাই আমরা কমিউনিকেশন সিস্টেম হিসেবে ডিফাইন করতেছি। এখন আমি আপনাদেরকে আপনাদের আইসিটির জন্য একটা বোর্ড বই আছে, কিন্তু অনুমোদিত বোর্ড বই আছে, সেই বোর্ড বই থেকে একটু সংজ্ঞাটা দেখাই। যে বোর্ড বইয়ে কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন বা যোগাযোগ, এইখানে ডেফিনিশনটা কিভাবে দেওয়া আছে সেটা একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো দেখেন, প্রথম কথা হচ্ছে কমিউনিকেশন কি জিনিস। কমিউনিকেশন হচ্ছে কারো সঙ্গে কারো ডেটা আদান প্রদানটাই কমিউনিকেশন। সো আমরা এখন কমিউনিকেশন বলতে বুঝি ডেটা বা তথ্য আদান প্রদান। যদি কোনো তথ্য আদান প্রদান না হয় তাহলে সেটা কিন্তু কমিউনিকেশন হবে না। তাহলে আমরা কমিউনিকেশন বা যোগাযোগকে কি বলতে পারি? কতগুলো উপাদান, এখানে কয়টা উপাদান আছে? মৌলিক 3টা উপাদান। এই মৌলিক উপাদানের সুসমন্বয়ে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদানের প্রক্রিয়া। সো আপনারা বোর্ডের বইটা যদি থাকে সেখানে সুন্দর মতো দেখবেন সংজ্ঞাটা দেওয়া আছে, কমিউনিকেশনের সংজ্ঞা কি। আমি আর ওইটা এখন লিখতেছি না। আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের একেবারে শুরুতে, কমিউনিকেশনের শুরুতেই দেওয়া আছে ডেটা কমিউনিকেশনের যে ধারণাটা, কনসেপ্ট অফ ডেটা কমিউনিকেশন। সুতরাং আমরা এখন দেখব ডেটা কমিউনিকেশনের ধারণা।
এখানে বেশ মজার কিছু জিনিসপত্র আছে। আমরা ডেটা কমিউনিকেশনের ধারণা যখন আমরা দেখব, এখানে আমি শুরুতেই আপনাদেরকে ডেসক্রিপশন না দিয়ে ডেটাটা কিভাবে কমিউনিকেটেড হচ্ছে সেই পুরো ফ্লোটা দেখাবো। সো কনসেপ্ট অফ ডেটা কমিউনিকেশন, আমি আপনাদেরকে একটা প্রসেস বা ফ্লো দেখাবো। কনসেপ্ট অফ ডেটা কমিউনিকেশন। আমার ডেটাটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই পুরা যে ধারণাটা বা ডেটা কমিউনিকেশনের বিভিন্ন যে অংশ, সেই বিভিন্ন অংশগুলো আমরা আগে দেখে নিব। সো প্রথমে আমি কি পাস করতেছি, আমি তথ্য বা ডেটা পাস করতেছি উৎস থেকে। সো শুরুতে তাহলে প্রথম অংশটা হচ্ছে তথ্য, আমরা তথ্য নিচ্ছি। এখন এই তথ্যটা যাবে কার কাছ থেকে? সোর্সের কাছ থেকে। সো তথ্যটা যাচ্ছে সোর্সের কাছ থেকে। তাহলে সোর্স বা উৎস তথ্যটা তৈরি করলো। এখন এই তথ্যটা কোথায় যাবে? আমি তথ্যটা দিচ্ছি, যে আমি কথা বলতেছি, আমার কথা বলাটা, আমাকে দেখতে পাচ্ছেন ভিডিওটা, এটা হচ্ছে তথ্য। কে দিচ্ছে? সোর্স দিচ্ছে। তাহলে প্রথমে কোথায় যাচ্ছে? আমার সামনে যে ক্যামেরাটা আছে এবং আমার এই যে কানে যে হেডফোন লাগানো আছে, এটার যে মাইক্রোফোন, এর মধ্যে দিয়ে কিন্তু তথ্যটা যাচ্ছে। তাহলে তথ্য প্রথমে যাবে কার মধ্যে? ইনপুট ট্রান্সডিউসার বলা হয় এদেরকে। কেন ট্রান্সডিউসার বলা হয় সেটাও একটু বুঝিয়ে বলতেছি। দুনিয়ার যত যন্ত্রপাতি মেকানিক্যাল বা আমাদের মুখের যে কথা, আমাদের যে ভিডিও, এগুলাকে ডিজিটাল সিগনালে কনভার্ট করে, রূপান্তর করে, তাদেরকে বলা হয় ট্রান্সডিউসার। সো ট্রান্সডিউসারের বিস্তারিত একটু পরে আলোচনা করব। তাহলে আমার এই তথ্যটা প্রথমে যাবে হচ্ছে ইনপুট ট্রান্সডিউসারে। তথ্যটা যাবে প্রথমে ইনপুট ট্রান্সডিউসারে। সো এইখানে মাথায় রাখি ট্রান্সডিউসার, এই ট্রান্সডিউসারের কাজ হচ্ছে মেকানিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা, বা আমরা যেটাকে বলি অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল। সো ট্রান্সডিউসার সবসময়ই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালকে রূপান্তর করে। সো আমরা এটা লিখে রাখি, এখানে আমরা একটু লিখে রাখি জিনিসপত্র। ট্রান্সডিউসার এটা কি করে? এটা হচ্ছে মেকানিক্যাল সিগন্যালকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে। ধরেন আমার মুখের কথা বা এই যে ভিডিও, অডিও এবং ভিডিওকে কিসে রূপান্তর করা হয়? আমার এগুলাকে রূপান্তর করা হয় ইলেকট্রিক্যাল সিগন্যালকে। ইলেকট্রিক্যাল সিগন্যালে অ্যাকচুয়ালি এখানে রূপান্তর করা হয়। তাহলে খেয়াল করেন, এটা হচ্ছে কথা, ছবি, ভিডিও ও তথ্য ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করা হয়। অথবা এখানে আমরা এটা বলতে পারি যে ট্রান্সডিউসারের মধ্যে আমরা অ্যাকচুয়ালি অ্যানালগ যে সিগন্যাল আছে, সেই অ্যানালগ সিগন্যালটাকে কিসে রূপান্তর করতে পারি? ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে পারি। ঠিক আছে? সুতরাং অথবা এখানে বলতে পারি অ্যানালগ টু ডিজিটাল। সুতরাং তাহলে আমরা তথ্যটাকে ইনপুট ট্রান্সডিউসারে পাঠাইছি, আমাদের সিগন্যালটা ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়েছে। এখন এই সিগন্যালটা কি পাঠাইতে হবে না? সো প্রেরণ করতে হবে। সো প্রেরণ করার জন্য, পাঠানোর জন্য যেটা হচ্ছে, এটাকে বলা হয় ট্রান্সমিটার, ট্রান্সমিট করতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিব সেটা হচ্ছে ট্রান্সমিটার। সো সিগন্যালটাকে আমরা তাহলে যেটা করব, ট্রান্সমিটারে পাঠাবো। আমরা সিগন্যালটাকে ট্রান্সমিটারে পাঠিয়ে দিচ্ছি। এইবার ট্রান্সমিটারটা সিগন্যালটাকে কোথায় পাঠাবে? এই ট্রান্সমিটারটা সিগন্যালটাকে পাঠিয়ে দিচ্ছে।
সো আমার বাসায় যে নেটওয়ার্ক আছে, যে ইন্টারনেট আছে, এই ইন্টারনেটটা এই ট্রান্সমিটার থেকে ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ামের মাধ্যমে আপনার বাসায় রিসিভার যেটা আছে সেই রিসিভার সিগন্যালটাকে গ্রহণ করবে। এখন এইখানে একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি বলে দিচ্ছি। আপনার দেখেন ট্রান্সমিটার যেটা করতেছে, সে হচ্ছে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে সিগন্যালটাকে প্রেরণ করতেছে। তাহলে এইখানে আছে একটা মিডিয়াম, এটা হচ্ছে মিডিয়াম। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, আমি প্রবলেমটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। দেখেন আগে, এখন এই জিনিসটা কম হলেও হয়, আগে যেটা হতো, ফোনে কারোর সঙ্গে কথা বলতেছেন, একটা ঘ্যার ঘ্যার আওয়াজ হচ্ছে, কিরকম বৃষ্টি শব্দ হচ্ছে, সেটাকে বলা হয় নয়েজ বা শোরগোল। সো নয়েজটা অ্যাকচুয়ালি যখন মিডিয়ামের মধ্যে দিয়ে আপনার সিগন্যালটা যায়, তখন মিডিয়ামের সঙ্গে নয়েজ যোগ হয়ে যায়। সো এই নয়েজ যোগ হয় বলে রিসিভারে অনেক সময় শব্দ পরিষ্কার পান না, বা অনেক সময় দেখা যায় কি ভিডিও আটকে আটকে যাচ্ছে, নেটের স্পিড স্লো হইতে পারে, বা মিডিয়াম দিয়ে যাওয়ার সময় কোয়ালিটি ড্রপ করতে পারে। সুতরাং এই যে কোয়ালিটি যে ড্রপ করতেছে, এই বিষয়টাকে বলা হয় নয়েজ অ্যাড হওয়া। আর রিসিভার থেকে যে সিগন্যালটা আপনার পেলেন, এখন দেখেন শুরুতে তথ্যটা একটা ইনপুট ট্রান্সডিউসারে দিছিলেন। তাহলে ইনপুট ট্রান্সডিউসার কি করছিল, আমার কথাটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করছিল। তাহলে ফর এক্সাম্পল এখানে ইনপুট ট্রান্সডিউসারটা হচ্ছে একটা মাইক বা একটা ক্যামেরা। সো মাইক, ক্যামেরা এগুলো ইনপুট ট্রান্সডিউসার। এবার দেখেন রিসিভার এন্ডে আপনার রিসিভারে পাইছেন কি ইলেকট্রিক্যাল সিগন্যাল, কিন্তু আপনি তো আর ইলেকট্রিক্যাল সিগন্যাল পড়তে পারবেন না, আপনাকে শুনতে হবে আমার কথাটা। তাহলে কথা শুনতেছেন কোথা থেকে, আপনি একটা স্পিকার থেকে কথা শুনতেছেন। তার মানে রিসিভার আমার এই যে ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আবার মেকানিক্যাল বা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে দিবে। তাহলে এইখানে আমরা একটা আউটপুট ট্রান্সডিউসার রাখবো। সো এইখানে আমরা আবার রাখবো কি আউটপুট ট্রান্সডিউসার। তাহলে এই আউটপুট ট্রান্সডিউসারটা সবচেয়ে ভালো এক্সাম্পল কি স্পিকার। স্পিকার কি করতেছে, ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে আবার ভয়েস সিগন্যালে কনভার্ট করে দিচ্ছে। বা ওইখানে কি আছে, একটা মনিটর আছে, মনিটরে আপনি কি দেখতে পাচ্ছেন খেয়াল করেন, ক্যামেরা আমাকে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলো, আর যে মনিটরটা আছে সেই ডিজিটাল সিগন্যালটাকে আপনার দেখাচ্ছে আপনার সামনে, যে ঠিক আছে ভদ্রলোক ক্লাস নিচ্ছে, কথা বলতেছে, দেখো তো ওনার কথা দেখো, কথা শোনো। তাহলে এই আউটপুট ট্রান্সডিউসার থেকে আমরা আবার কি পাচ্ছি, তথ্যটা ফেরত পাচ্ছি। এই যে দেখেন, তাহলে কনসেপ্ট অফ ডেটা কমিউনিকেশন হচ্ছে এইটা। আমরা গোটা চ্যাপ্টারে আসলে এই জিনিসপত্রগুলো নিয়ে টানা হেঁচড়া করব, যে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যটা যাচ্ছে, এবং যাত্রা পথে সে আসলে কোন কোন মিডিয়াম কিভাবে ইউজ করতেছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে এই যে ডেটা কমিউনিকেশনের যে বিভিন্ন উপাদানগুলো আছে, এখানে সবগুলো উপাদান লিখছি, চলেন দেখি ডেটা কমিউনিকেশনের বিভিন্ন উপাদান। তাহলে এখানে উপাদানগুলো কি কি, একটা হচ্ছে সোর্স বা উৎস, প্রথমটাই হচ্ছে সোর্স বা উৎস। তারপর কি লাগতেছে, আমার একটা প্রেরক বা ট্রান্সমিটার লাগতেছে, সোর্স বা উৎস থাকতেছে, তারপর ট্রান্সমিটার লাগতেছে, এরপর লাগতেছে মিডিয়াম বা মাধ্যম, তারপর যে রিসিভার বা প্রাপক আছে সে, এবং এই প্রাপকটা কোন গন্তব্যে পৌঁছায় দিবে, ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনটা এখানে লাগবে। সো আমরা তাহলে এই সিস্টেমটাকে একটু, এই সিস্টেমের মধ্যে যে এলিমেন্টগুলো আছে, আমরা তাহলে বিভিন্ন উপাদানগুলো কি কি সেই উপাদানগুলোর এক্সাম্পল নেই একটা একটা করে। তাহলে কমিউনিকেশনের বিভিন্ন উপাদানের উদাহরণ। সো আমরা একটা একটা করে উপাদান নিব এবং তাদের উদাহরণগুলো দেখব। সো একেবারে ফার্স্ট হচ্ছে প্রথম উদাহরণ যেটা, এক নাম্বার উদাহরণ, উদাহরণ নাম্বার এক হচ্ছে উপাদানগুলা। এক নাম্বার উপাদান সেটা হচ্ছে সোর্স বা উৎস, সোর্স বা উৎস।
কোথা থেকে ডেটাটা যাবে সেটা হচ্ছে সোর্স। তাহলে এইখানে যে সোর্সগুলো আছে, একটা হচ্ছে ক্যামেরা, তারপর মাইক্রোফোন, কিবোর্ড। খেয়াল করেন, ক্যামেরা, মাইক্রোফোন, কিবোর্ড এরা প্রত্যেকে আসলে কিন্তু ট্রান্সডিউসার। কেন? কারণ তারা এই যে ক্যামেরাটা আমাকে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করলো, মাইক্রোফোন আমার কথাকে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতেছে, কিবোর্ড, কিবোর্ডে আমি চাপতেছি, এইটা একেবারে সরাসরি বাইনারি সিগন্যাল কাকে দিচ্ছে? কম্পিউটারকে দিয়ে দিচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে ক্যামেরা, মাইক্রোফোন, কিবোর্ড বা আমরা নিজেরা, এরা হচ্ছে প্রত্যেকেই সোর্স। ঠিক আছে, ওকে। এখন আসি 2 নাম্বার। সোর্স থেকে যে সিগন্যালটা প্রডিউসড হবে সেটা আমাকে কি করতে হবে? ট্রান্সমিটার বা প্রেরকের মাধ্যমে পাঠাইতে হবে। সো 2 নাম্বারটা হচ্ছে ট্রান্সমিটার বা প্রেরক। এখন একটা জিনিস খেয়াল করেন, যারা রামপুরার আশেপাশে কখনো গেছেন, মানে রামপুরার এই দিকটায় যখন গেছেন, টিভি সেন্টার আছে একটা রামপুরা এবং বিশাল একটা টাওয়ার আছে। ওই টাওয়ারটা হচ্ছে আসলে ট্রান্সমিটার বা প্রেরক। সুতরাং ওই টাওয়ার দিয়ে যেটা করা হয়, যে টেলিভিশনের সিগন্যালটা আছে এই সিগন্যালটা চারপাশে ছড়ায় দেওয়া হয়। সুতরাং আমাদের তাহলে এইখানে যে ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্রটা, আমরা যে প্রেরক যন্ত্রগুলো ইউজ করি সেগুলো কিরকম? একটা জিনিস বুঝতে হবে, কোনটা ট্রান্সমিটার আর কোনটা সোর্স, এই দুটার মধ্যে গুলাইলে হবে না। ট্রান্সমিটার হচ্ছে ট্রান্সমিট করবে শুধুমাত্র। এখন কে ট্রান্সমিট করতে পারে? মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা আমাদের বাসার যে মডেম আছে এই মডেমটা ট্রান্সমিট করতেছে, ওয়াইফাই মডেম আছে, ওয়াইফাই মডেমটা কি করতেছে? ডেটাটা ট্রান্সমিট করতেছে, চারদিকে ছড়ায় দিচ্ছে। একটু খেয়াল করে শুনে নেন, তাহলে ইনশাল্লাহ সবসময় মনে রাখবেন, মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, আপনি বাসায় মোবাইল ফোনে ইন্টারনেট ইউজ করতেছেন। এখন মোবাইলে ইন্টারনেট পাবেন কিভাবে? হয় হচ্ছে আপনি ডাটা কিনবেন অথবা ওয়াইফাই লাগাবেন। সো ধরেন যারা ডাটা কিনছেন তাদের জন্য ট্রান্সমিটার বা প্রেরক কে? আপনি ডাটাটা কিনছেন, মোবাইল টাওয়ার আপনাকে ডাটাটা পাঠাচ্ছে, তাহলে আপনাদের জন্য ট্রান্সমিটার হচ্ছে মোবাইল টাওয়ার। আবার বাসায় যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাই যে রাউটারটা আছে ওই রাউটারটা আপনার মোবাইলে ডেটাটা পাঠাচ্ছে না, তাহলে ট্রান্সমিটারটা কে? ট্রান্সমিটারটা হইতে পারে একটা ওয়াইফাই রাউটার, হইতে পারে একটা মডেম, হইতে পারে একটা টিভি স্টেশন, হইতে পারে একটা রেডিও স্টেশন, হইতে পারে ইভেন আপনার ফোনটা, এটাও কিন্তু একটা ট্রান্সমিটার হইতে পারে। কিভাবে? দেখেন, এই যে ফোনটা একই সাথে সে ট্রান্সমিটার, একই সাথে সে রিসিভার। কিভাবে? আমি যখন ফোনটা ডায়াল করে কাউকে কল দিচ্ছি, ধরেন ফোনটা ডায়াল করে কাউকে কল দিলাম, এখন কল দিলে মোবাইল থেকে সিগন্যালটা যাচ্ছে কোথায়? টাওয়ারে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ট্রান্সমিটার। আবার যখন আমি নেটে ঢুকে একটা ক্লাস দেখব, তখন কি হবে? তখন মোবাইল টাওয়ার থেকে আমার এখানে সিগন্যালটা রিসিভড হবে, তাহলে তখন এটা হচ্ছে রিসিভার। সো মোবাইল ফোন একই সাথে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটা হিসেবেই কাজ করে। তাহলে আমার এখানে ট্রান্সমিটার বা প্রেরক যন্ত্রের মধ্যে আমরা কি কি দিব? আমরা দিব রাউটার, মডেম, তারপর দিব হচ্ছে টিভি স্টেশন, রেডিও স্টেশন, এরপর থাকবে মোবাইল, টেলিফোন, মোবাইল। এগুলো সবাই হচ্ছে ট্রান্সমিটার বা প্রেরক। গেল। 3 নাম্বারে আসবো, মিডিয়াম বা মাধ্যম। কোন মাধ্যমের মধ্যে দিয়ে এই যে ট্রান্সমিটেড সিগন্যালটা আমাদের অ্যাকচুয়ালি যাচ্ছে, যে মাধ্যমের মধ্য দিয়ে আমাদের অ্যাকচুয়ালি সিগন্যালটা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে মিডিয়াম বা মাধ্যম। এখন মাধ্যম কি কি হতে পারে? দেখেন, আমরা একটু পিছনের দিক থেকে এক্সাম্পলগুলো দিই। আগের দিনে যখন ফোন কমিউনিকেশনে আমরা কথাবার্তা বলতাম, যে মোবাইল ফোন দিয়ে কাউকে ফোন দিই নাই, আমরা টেলিফোন দিয়ে ফোন দিছি, তাহলে এখানে মিডিয়ামটা কি? টেলিফোন লাইন, টেলিফোনে আপনি কাউকে ফোন করছেন, তাহলে মিডিয়াম বা মাধ্যমটা একেবারে সহজ এক্সাম্পল হচ্ছে টেলিফোন লাইন।
এটা সবচেয়ে সহজ এক্সাম্পল, টেলিফোন লাইনটা হচ্ছে মিডিয়ামের সবচেয়ে সহজ এক্সাম্পল। এইবার এখন তো আমরা ইন্টারনেট ইউজ করি, তাহলে ইন্টারনেটে কি আছে, ফাইবার অপটিক্যাল কেবলের নাম শুনছেন আপনারা। অপটিক্যাল ফাইবার কেবলের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কি ডেটা ট্রান্সমিট করতেছি, এবং মাঝে মধ্যেই বলা হয় না যে ফাইবার কাটা পড়ছে এই জন্য ইন্টারনেট নাই। সুতরাং এখানে অপটিক্যাল ফাইবার কেবল, বা আমরা এটাকে বলি ফাইবার অপটিক্যাল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল, এইটা একটা মিডিয়াম। এরপর আরো মিডিয়াম আছে, সেই মিডিয়ামটা আমি একটু আপনাদেরকে বলি, বুঝবেন। আপনারা যখন মোবাইলের টাওয়ারগুলো দেখছেন, টাওয়ারের মধ্যে একটা গোল ডিস্ক থাকে। সো প্রত্যেকটা মোবাইল টাওয়ারে দেখবেন এরকম গোল একটা ডিস্ক আছে, গোল্লা টাইপ, এরকম গোল একটা ডিস্ক বা চাকতি থাকে মোবাইল টাওয়ারে সাদা রঙের। এই যে গোল ডিস্ক বা চাকতি থাকে, এটা হচ্ছে মাইক্রোওয়েভ কমিউনিকেশনের জন্য, মাইক্রোওয়েভ। সো মাইক্রোওয়েভের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি এক জায়গা থেকে আরেক জায়গায় সিগন্যালগুলোকে কি করি, ট্রান্সমিট করি। তাহলে এরা সবাই হচ্ছে মিডিয়াম বা মাধ্যম, ঠিক আছে। এরপর 4 নম্বরে আসি, রিসিভার বা প্রাপক। এইখানে দেখেন রিসিভার বা প্রাপক বলতে কিন্তু আপনাকে বুঝাচ্ছে না। রিসিভার বা প্রাপক বলতে বুঝাচ্ছে ওই যন্ত্রটা, যে যন্ত্রটা অ্যাকচুয়ালি মিডিয়াম থেকে ট্রান্সমিটেড সিগন্যালকে রিসিভ করে। সো আমি আবার একটু সংজ্ঞাটা বুঝিয়ে বলতেছি যাতে কখনোই কনফিউজ না হন। রিসিভার বা প্রাপক ব্যক্তি নয়, রিসিভার বা প্রাপক হচ্ছে সেই যন্ত্র, যে যন্ত্রটা এই যে মিডিয়াম থেকে আসা ট্রান্সমিটেড যে সিগন্যাল, সেই সিগন্যালটাকে কি করবে, রিসিভ করবে। তাহলে রিসিভার বা প্রাপক এখানে কে কে হইতে পারে সেটা আমরা একটু দেখি। রিসিভার খেয়াল করেন, মডেম বা রাউটার যেমন ট্রান্সমিট করতে পারে, তারা রিসিভও করতে পারে। কিভাবে, আমি যখন আমার বাসা থেকে এই যে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতেছি, মডেম বা রাউটার এই সিগন্যালটাকে পাঠাচ্ছে আপনাদের কাছে। আবার ভাইস ভার্সা চিন্তা করেন, কেউ একজন জুমে আমাকে বললেন স্যার আমার একটা কোশ্চেন আছে, তাহলে ওই যে আপনার কথাটা কিন্তু আপনার বাসার রাউটার ট্রান্সমিট করছে, আর এই ক্ষেত্রে রিসিভার কি হয়েছে, আমার বাসার রাউটারটা রিসিভার হয়েছে। তাহলে মজাটা দেখেন, এখনকার কমিউনিকেশন সিস্টেমে মোটামুটি প্রায় সবাই একই সাথে রাউটার বা মডেম যারা ট্রান্সমিট করতেছে, তারা আবার রিসিভও করতে পারে। কয়েকটা জিনিস ছাড়া, যেমন রেডিও স্টেশন, টিভি স্টেশন, এরা শুধু ট্রান্সমিট করতে পারে, এরা রিসিভ করতে পারে না। বাট রাউটার মডেম তারা ট্রান্সমিটও করতে পারে, রিসিভও করতে পারে। মোবাইল টেলিফোন, আমি যখন ফোন দিলাম কাউকে, আমি তখন ট্রান্সমিটার মোবাইলটা, কিন্তু কেউ যখন আমার সঙ্গে কথা বলতেছে, কারো সিগন্যালটা আমার কাছে আসতেছে, তখন কিন্তু আমার মোবাইলটা আবার রিসিভার। সুতরাং আমরা তাহলে এখানে এক্সাম্পলগুলো দিব, রাউটার, মডেম, মোবাইল, এরা প্রত্যেকেই তাহলে কি হচ্ছে, রিসিভার হচ্ছে। তারপর হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ, এরাও কিন্তু রিসিভার, টেলিফোন এক্সচেঞ্জ। যদিও এখন এটার ব্যবহার খুব কম। তারপর টেলিফোন এক্সচেঞ্জ রিসিভার, একটু দেখি টেলিফোন এক্সচেঞ্জ কিভাবে রিসিভার সেটা একটু বুঝাই বলি। ধরেন আগের দিনে আপনারা মুভিতে দেখবেন, ফোন দিয়ে বলে এত নাম্বার প্লিজ, তারা তখন এই যে এইভাবে কানেকশন টানেকশন একটার সঙ্গে আরেকটা লাগায় দিয়ে এরা কানেক্টিভিটিটা করে দিচ্ছে। এখন দেখেন, তাহলে রিসিভার বা প্রাপক, এটা আমরা দেখলাম মডেম, রাউটার, টেলিফোন এক্সচেঞ্জ এরা। এখন মোবাইলটাও কিন্তু এক ধরনের কি হইতে পারে, রিসিভার হইতে পারে। এখন গন্তব্য বা ডেস্টিনেশন কারা, আমরা মোবাইলটাকে এখানে রিসিভার হিসেবে না রাখি, কারণ মোবাইলে দিন শেষে পুরো সিগন্যালটা আসবে। সো এখানে রাউটার, মডেম এবং টেলিফোন এক্সচেঞ্জ থাকুক। পাঁচ নাম্বার হচ্ছে ডেস্টিনেশন বা গন্তব্য। আমার এই যে মডেম, রাউটার, এরা সিগন্যালটা পাওয়ার পরে তারা সিগন্যালটাকে কোথায় পৌঁছায় দিবে, কোন ডেস্টিনেশন বা গন্তব্যে সিগন্যালটা পৌঁছাবে, রাউটার, মডেম, টেলিফোন এক্সচেঞ্জ এরা কোন জায়গায় সিগন্যালটাকে পৌঁছায় দিবে, এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন বা গন্তব্য। এখন দেখেন,
রাউটার বা মডেম সাধারণত কোথায় সিগন্যালটা পাঠাচ্ছে? কম্পিউটারে পাঠাচ্ছে। তাহলে আমাদের কম্পিউটার, ল্যাপটপ, এগুলো হচ্ছে এক একটা রিসিভার। কম্পিউটার একটা রিসিভার। তারপর রাউটার, আমার ফোনে ওয়াইফাই থাকতে পারে। টেলিফোন আরেকটা রিসিভার, সরি আরেকটা ডেস্টিনেশন বা গন্তব্য। তারপর হচ্ছে মোবাইল ফোন, এটা আরেকটা ডেস্টিনেশন। তাহলে এই যে দেখেন কমিউনিকেশনের বিভিন্ন উপাদানের উদাহরণগুলা আপনি একটু বুঝে যদি পড়েন, এখান থেকে সাধারণত এমসিকিউ আসে অথবা ছোট 2 নম্বরের কোশ্চেনগুলা আসে। ঠিক আছে? এখন আজকে আমি আপনাদেরকে নেক্সট যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে ব্যান্ডউইথের ধারণাটা দিব। আসলে ব্যান্ডউইথ কি জিনিস এবং ব্যান্ডউইথটা কেন খুব জরুরি। সো আমরা একটু ব্যান্ডউইথের ধারণাটা নিব এখন। ওকে, আচ্ছা একজন একটা কোশ্চেন করছেন, স্যার মডুলেশন কি? মডুলেশন ডিমডুলেশন নিয়ে পরে কথা বলবো। মডুলেশন ডিমডুলেশন হচ্ছে সিগন্যালটাকে যখন প্রসেস করা হয় তখন মডুলেশন ডিমডুলেশন দরকার হয়। এখন ওখানে আসেনি, পরে আসবো। সো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এখন যেটা দেখব সেটা হলো যে ব্যান্ডউইথ কি জিনিস। সো আমরা এখন দেখব ব্যান্ডউইথ। দেখেন ব্যান্ডউইথের যে ধারণাটা, এই ধারণাটা আসলে বলে যে আমরা কতটুকু হারে বা কতটুকু রেটে আমরা ডেটাটাকে ট্রান্সমিট করতে পারতেছি। সুতরাং ব্যান্ডউইথ আসলে বলা হয় যে ইন্টারনেটের স্পিডটা হচ্ছে এই ব্যান্ডউইথের উপরে নির্ভরশীল। আমরা ব্যান্ডউইথ বলি প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ ডেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করা যায়। ধরেন আমি একটা ট্রান্সমিটার, আমার ট্রান্সমিটারটা কত রেটে আপনার কাছে ডেটা পাঠাইতে পারতেছে, এটাকে বলা হচ্ছে আমার আপলোড ব্যান্ডউইথ। আমার যে রাউটারটা, এই রাউটারটা কত স্পিডে ইন্টারনেট থেকে ডেটা ডাউনলোড করতে পারতেছে, নামাইতে পারতেছে, এটাকে বলা হয় ডাউনলোড ব্যান্ডউইথ। সুতরাং ব্যান্ডউইথ হচ্ছে সিম্পলি প্রতি সেকেন্ডে কত হারে কত রেটে আমি অ্যাকচুয়ালি ডেটাটাকে আদান প্রদান করতে পারতেছি সেটার একটা হিসাব। এখন দেখেন এইখানে যখন ব্যান্ডউইথ বলা হয় তাহলে আমরা এইখানে ডেফিনেশন বা সংজ্ঞাটা একটু লিখে রাখি। সো ডেফিনেশন বা সংজ্ঞাটা হচ্ছে প্রতি সেকেন্ডে বা প্রতি একক সময়ে এক স্থান হতে অন্য স্থানে যে পরিমাণ ডেটা সরবরাহ করা হয় তাকে ব্যান্ডউইথ বলে। সুতরাং প্রত্যেক সেকেন্ডে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা বাইনারি বিটের মাধ্যমে আমরা সরবরাহ করি, এটাই হচ্ছে ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথ হিসেব করা হয় কিভাবে? কিলো বিট পার সেকেন্ড অথবা মেগা বিট পার সেকেন্ড। সুতরাং আমরা এইখানে ব্যান্ডউইথের যে একক ইউনিট, ব্যান্ডউইথ হিসেব করা হয় বিট পার সেকেন্ড, বিপিএস দিয়ে। তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রত্যেক সেকেন্ডে কত বিট ডাটা পাঠাচ্ছি সেটা হচ্ছে বিট পার সেকেন্ড। এখন এইখানে সাধারণত আমরা যদি অনেক বেশি হারে ডেটা পাঠাই তাহলে জিনিসটা হতে পারে ব্যান্ডউইথ, কিলো বিট পার সেকেন্ড কেবিপিএস। তার মানে হচ্ছে কিলো বিট পার সেকেন্ড বা এমবিপিএস, মেগাবিট পার সেকেন্ড। এখন এইখানে একটা ব্যাপার থাকে, একটা ছোট বি আর একটা বড় বি। অনেক সময় আমরা এটার মধ্যে দিয়ে গুলায় ফেলি।
দেখেন, বা গিগা বিট পার সেকেন্ড, জিবিপিএস, গিগা বিট পার সেকেন্ড। এখন ছোট বি এবং বড় বির মধ্যে ডিফারেন্সটা আমি বলে দিচ্ছি। 1 কিলো বিট পার সেকেন্ড নট ইকুয়ালস টু 1 কিলো বাইট পার সেকেন্ড। বড় বি হচ্ছে বাইট, ছোট বি হচ্ছে বিট। সো ছোট বি, এই 8টা বিট মিলে একটা বাইট, তাহলে 8 কিলো বিট পার সেকেন্ড মানে হচ্ছে 1 কিলো বাইট পার সেকেন্ড। সো যদি কোথাও দেখেন ছোট বি আছে, তার মানে এটা বিটে হিসাব। যদি বড় বি দেখেন তাহলে সেটা হচ্ছে বাইটে হিসাব। সো আপনার ইন্টারনেটের স্পিড, ধরেন বাসার ইন্টারনেট স্পিড, আপনাকে এসে যে ভদ্রলোক মানে হচ্ছে লাইন দিবে, সে আপনাকে বললো যে বস আপনাকে তো আমরা 32 কিলো বিট পার সেকেন্ড দিব। আপনি মেলা খুশি হয়ে গেলেন, 32 কিলো বিট, ওরে 32 কিলো বিট। আসলে সে আপনাকে দিচ্ছে 4 কিলো বাইট। বা কেউ এসে বললো, এখন তো আর কেউ কিলো বিটে লাইন দেয় না, এখন দেয় মেগা বিটে। আপনাকে বললো বস আপনাকে আমরা 16 মেগা বিট পার সেকেন্ডের লাইন দিচ্ছি। সো সে আপনাকে দিচ্ছে 16 মেগা বিট পার সেকেন্ডের লাইন, তার মানে অ্যাকচুয়ালি আপনি পাচ্ছেন 2 মেগা বাইট পার সেকেন্ড। সো একটু বিট এবং বাইটের ব্যাপারে কেয়ারফুল থাকতে হয়, কারণ হচ্ছে বিট এবং বাইট এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। 8টা বিটে একটা বাইট হয়। এখন আমরা সাধারণত বিভিন্ন সার্ভিসের বেলায় বিভিন্ন রকম ব্যান্ডউইথ ইউজ করি। সো ইউজেসের ভিত্তিতে ব্যান্ডউইথকে সাধারণত 3 ভাগে আমরা ভাগ করতে পারি। সুতরাং চলেন আমরা ব্যান্ডউইথকে 3 ভাগে যে ভাগ করি সেটা আমি একটু দেখায় দিচ্ছি। ব্যান্ডউইথকে 3টা ভাগে ভাগ করা যায়, যদিও বোর্ড বইতে এই 3টা ভাগ নাই। দেখেন একটা জিনিস, আপনাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে, এটা আসলে আপনাদের সমস্যা না, মানে আপনাদের পড়তে যে সমস্যাটা হয়, আপনাদের এখন বোর্ড অনুমোদিত একটা বই আছে। সো চিকন একটা বই আছে যেটা বোর্ড অনুমোদন করে দিছে। আবার বাজারের প্রচুর বইপত্র আছে। এখন বাজারের বইপত্রগুলো তো পেট মোটকা, বিশাল মোটা মোটা বই। সো এখন আপনি কোনটা পড়বেন? বোর্ডের বই পড়বেন নাকি পেট মোটকা বই পড়বেন? সো যেহেতু আপনাদের সিলেবাস থেকে বোর্ড বইটা একেবারে অনুমোদিত করে দিয়েছে সরকার, সেহেতু আমি বলবো যে আগে অবশ্যই বোর্ড বইটা পড়বেন, যাতে বোর্ড বইয়ের কোনো টপিক বাদ না পড়ে। এই পেট মোটকা বই পড়তে যায় যদি বোর্ড বইয়ের টপিক বাদ পড়ে, ঝামেলায় পড়বেন। সো আপনি পেট মোটকা বইগুলো পড়েন, সমস্যা নাই, আগে বোর্ড বইটা পড়ে নেন। এই কারণে আমি পড়ানোর সময় এখন সবই পড়াবো, আগে বোর্ড বইটা আমি ফলো করি। সো অধ্যায় 3 পড়ানোর সময় আমি তাই করছি, দেখছি বোর্ড বইয়ে কি কি আছে, কিভাবে আছে, এক্সট্রা জিনিসপত্র বাদ। একইভাবে এইখানেও আমি যখন পড়াবো কিছু জিনিসপত্র যেটা বোর্ড বইয়ের সিলেবাসে নাই, কিন্তু বাজারের বইপত্রগুলা দিয়ে রাখছে বইটাকে মোটা করার জন্য, ওই জিনিসগুলা আমরা একটু কম গুরুত্বপূর্ণ হিসেবে পড়বো, কারণ প্রশ্নটা করা হবে ইনশাল্লাহ বোর্ড বই অনুযায়ী। হ্যাঁ, একটা ছোট্ট ঝামেলা থেকে যায়, কলেজের পরীক্ষায় কি হবে। এই জন্য আমরা অন্য বইয়ের জিনিসপত্রগুলো দেখবো, বাট অত মনোযোগ দিই না, আমরা ফোকাস করব বোর্ড বইতে, ঠিক আছে? এখন এই যে এখন যে অংশটা পড়াচ্ছি, ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা হয়েছে, এটা বোর্ড বইয়ের মধ্যে না, নাই। বোর্ড বইয়ে সরাসরি ব্যান্ডউইথের বেলায় আপনার মানে হচ্ছে বিভিন্ন সার্ভিসে কিরকম ব্যান্ডউইথ লাগে সেটা দিছে, কিন্তু ব্যান্ডউইথের প্রকারভেদ করে নাই। অন্যান্য বইগুলো ব্যান্ডউইথের প্রকারভেদ করছে। সো আমরা একটু প্রকারভেদগুলো দেখে রাখি। সো ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগ 1 নাম্বার, 1 নাম্বারটা হচ্ছে ন্যারো ব্যান্ড। দুই নাম্বার হচ্ছে ভয়েস ব্যান্ড। আর 3 নাম্বারটা হচ্ছে ব্রড ব্যান্ড। আপনারা সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে ব্রডব্যান্ডের সঙ্গে, কারণ আপনারা সবসময় ব্রডব্যান্ড ইন্টারনেট করতে থাকেন। ভয়েস ব্যান্ডও শোনেন নাই, ন্যারো ব্যান্ডও সাধারণত আপনারা শোনেন না। সো আমি এখানে যদিও লেখাগুলো আলাদা লিখছি, আলাদা না লিখে ডিরেক্টলি লেখা উচিত ব্রডব্যান্ড,
মানে একেবারে একবারে দুইটা আসলে আলাদা ওয়ার্ড না। সো জিনিসটাকে এইভাবে লেখা উচিত, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। আমি তিনটার কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এক্সাম্পল দিলেই বুঝবেন। ন্যারো ব্যান্ড দেখেই বোঝা যাচ্ছে, ন্যারো মানে হচ্ছে খুবই সরু। সো ন্যারো ব্যান্ডটা হয় সাধারণত, আপনার রেঞ্জটা বলে দিই, 1200 বিট পার সেকেন্ড। এখান থেকে সাধারণত আপনার 9600 বিট পার সেকেন্ড। সো 1200 বিট পার সেকেন্ড থেকে 9600 বিট পার সেকেন্ড যদি আমরা ডেটা ট্রান্সফার করে থাকি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে, সরি এইটা তো মানে হচ্ছে ভয়েস ব্যান্ড। 1200 হচ্ছে 9600, এটা ন্যারো ব্যান্ড না, এটা ভয়েস ব্যান্ড। ন্যারো ব্যান্ড হচ্ছে আরও ছোট, আমি ভুল লিখছি। ভয়েস ব্যান্ডে হচ্ছে 1200 বিট পার সেকেন্ড থেকে 9600 বিট পার সেকেন্ড। একটা জিনিস এখান থেকে শেখার আছে, দেখেন মাঝে মধ্যে দেখবেন হোয়াটসঅ্যাপ কলে বা মেসেঞ্জার কলে কথা কেটে কেটে আসতেছে, কথা শুনতেছেন না। তার মানে তখন এই যে 1200 বিট পার সেকেন্ড বা 9600 বিট পার সেকেন্ডে আপনি কি পাচ্ছেন না, সিগন্যালটা পাচ্ছেন না, এই জন্য কথাটা কেটে কেটে যাচ্ছে। ন্যারো ব্যান্ডে যেটা হয় সেটা হচ্ছে সাধারণত 360 বিপিএস পর্যন্ত, মানে 360 বিট পার সেকেন্ড পর্যন্ত আমাদের ভয়েস ব্যান্ড, সরি ন্যারো ব্যান্ডের সিগন্যালটা থাকে। ঠিক আছে। সো এখন শুরু কোথা থেকে হবে? শুরুটা সাধারণত আপনার মানে হচ্ছে 40-এর কাছাকাছি কোনো একটা মান থেকে হয়। আমার এক্স্যাক্ট ভ্যালুটা খেয়াল নেই, এই জন্য এখানে আমি লিখতেছি না। সর্বোচ্চ মানটা 360, বাট শুরুটা কত সেটা আমরা এক্স্যাক্ট খেয়াল নেই। আপনারা মানে হচ্ছে যেহেতু এটা বোর্ড বইয়ের মধ্যে নাই, অন্য বইগুলায় ফরহাদ মঞ্জুর স্যারের বই আছে বা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই আছে, ওইখান থেকে আপনারা দেখতে পারেন যে ন্যারো ব্যান্ডে কত থেকে শুরু। 40-এর কাছাকাছি কোনো একটা মান আছে, 40 থেকে 45-এর কাছাকাছি একটা মান, সেখান থেকে 360 বিট পার সেকেন্ড পর্যন্ত হচ্ছে ন্যারো ব্যান্ড। ভয়েস ব্যান্ডটা হচ্ছে 1200 থেকে 9600 বিট পার সেকেন্ড। এখন আসেন ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড মানেই তো বোঝা যাচ্ছে যে অনেক বেশি স্পিড থাকবে। সুতরাং ব্রডব্যান্ডে আমাদের যেটা থাকে ব্যান্ডউইথটা, সেটা সাধারণত 1 মেগা বিট পার সেকেন্ড থেকে শুরুই হয়। সো শুরু হয় কোথা থেকে? 1 মেগা বিট পার সেকেন্ড থেকে আপ, 1 মেগা বিট পার সেকেন্ড অ্যান্ড আপ। কত হায়ার? হায়ারের কোনো শেষ নাই, মানে এই হায়ারের কোনো শেষ নাই। মেগাবিট থেকে সেটা গিগাবিটেও চলে যেতে পারে। আমরা তো মানে হচ্ছে আমাদের ইন্টারনেট স্পিড খুব কম, মানে হচ্ছে আমরা সাধারণত দেখা যায় যে হচ্ছে হয়তো বা মানে 60-70 মেগাবিট পেলে আমরা মেলা খুশি হয়ে যাই, যে একটা এইচডি মুভি 10 মিনিটে নেমে গেছে, একদম খুশি হয়ে যাবেন আপনারা যে ধুমধাম মুভি নেমে গেল, কি সুন্দর। ওকে, এখন আসেন একটু আবার বইয়ে ব্যাক করি। বইয়ে আমাদের বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথের একটা তালিকা দেওয়া আছে, যেটা বোর্ড বই, আমি সেই তালিকাটা পড়ায় দিব। বোর্ড বইয়ে আমাদের বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথের একটা তালিকা দেওয়া আছে। বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ। তাহলে চলেন কি কি সার্ভিস আছে। যেমন হচ্ছে শুরু করা হয়েছে বইয়ে ইমেইল দিয়ে। ইমেইলের জন্য দরকার 0.5 মেগাবিট পার সেকেন্ড, যদি ইমেইল সার্ভারে আমরা ইমেইল পাঠাতে চাই। তারপর ওয়েব ব্রাউজিং, আমি এখানে বইয়ের টেবিলটা জাস্ট বই দেখে হুবহু তুলে দিচ্ছি। ওয়েব ব্রাউজিং হচ্ছে 0.5 থেকে 1 মেগাবিট পার সেকেন্ড। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে বোর্ড বইটা আজকে ক্লাসের শেষে আপনাদের যে গ্রুপে পিডিএফটা আমি শেয়ার করে দিব, তাহলে আপনারা বোর্ড বই থেকে জিনিসগুলো পড়তে পারবেন। যাদের কাছে বোর্ড বই আছে আলহামদুলিল্লাহ, যদি কারো কাছে বোর্ড বইটা না থাকে কিনে নেবেন, কিন্তু আমি পিডিএফ ভার্সনটা শেয়ার করে দিব যাতে মাঝে মধ্যে পিডিএফ থেকে দেখে নিতে পারেন। তারপর স্ট্রিমিং মিউজিক, সো মিউজিক স্ট্রিমিং করবেন, এখানে 0.5 মেগাবিট পার সেকেন্ড লাগবে। তারপর আরও জিনিসপত্র আছে, ফোন কল, ভিওআইপি,
স্ট্রিমিং ভিডিও, স্ট্রিমিং মুভি, স্ট্রিমিং এইচডি মুভি, ভিডিও কনফারেন্সিং বা এইচডি ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট গেম কনসোল, অনলাইন এইচডি মাল্টিপ্লেয়ার গেম, প্রচুর জিনিসপত্র আছে। জাস্ট আমি 3টা এক্সাম্পল এখানে দিচ্ছি যে বিভিন্ন সার্ভিসের জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ। আপনারা বই থেকে তাহলে কিন্তু এই জিনিসগুলো দেখে নিতে পারতেছেন, ঠিক আছে? তো আজকে আমরা এই ব্যান্ডউইথ পর্যন্তই থাকতেছি। আমরা অ্যাকচুয়ালি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে ক্লাসগুলো এখন থেকে কবে কবে নিব আমি বলে দেই। সো আমরা ক্লাসগুলো নিব সানডে, টুয়েসডে, এই 2 দিন রাত 9টায়। সো আমাদের ক্লাসগুলো হবে ইনশাল্লাহ রবি মঙ্গলবার রাত 9টায়। সুতরাং আমরা পরবর্তী দিন মানে হচ্ছে মঙ্গলবার দিন ইনশাল্লাহ আমি শুরু করব ডেটা ট্রান্সমিশন মেথড থেকে, যে ডেটা ট্রান্সমিশনের কি কি মেথড আছে। আপনাদের কাজ হচ্ছে আমি এই যে পর্যন্ত পড়াইলাম ব্যান্ডউইথ পর্যন্ত, আমি যেহেতু বোর্ডের বইটা আপলোড করে দিব ইনশাল্লাহ, বোর্ডের বই থেকে এই অংশটুকু পড়ে ফেলা, ঠিক আছে? সো কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। এনি কোশ্চেন? আচ্ছা, একজন টেলিফোন এক্সচেঞ্জটা আরেকবার রিপিট করতে বলছেন। টেলিফোন এক্সচেঞ্জটা হচ্ছে, এটা হচ্ছে ওই যে মুভিগুলায় দেখবেন যে অপারেটরকে ফোন কল করে একটা অপারেটরকে বলে অপারেটর দিস লাইন প্লিজ প্লিজ, তখন সে যেটা করে সেটা হচ্ছে, আমি টেলিফোন এক্সচেঞ্জের সরাসরি একটা ছবি বা ভিডিও দেখা দেই, এটা বেটার হবে। টেলিফোন এক্সচেঞ্জের আমি একটা ছবি দেখাই দিই। ওকে, এই যে দেখেন এখানে একটা সরাসরি আমি ভিডিও শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। এটা হচ্ছে একটা টেলিফোন এক্সচেঞ্জের অবস্থা। সো এই যে দেখেন এখানে অনেক সঙ্গে কানেক্টেড হইতে চাই, এই নাম্বারে একটু সংযোগ দিয়ে দেন। সো এই যে অপারেটররা এখানে এই যে কানেক্টিভিটিগুলো দিয়ে দেন, প্রচুর ছিল। যে শুরুর দিকে যখন টেলিফোন কল করা হতো, এক শহর থেকে আরেক শহরে কল করলেই অপারেটরদের মাধ্যমেই কানেক্টেড হইতে হইতো। এই যে এই জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি টেলিফোন এক্সচেঞ্জ, ঠিক আছে? ওকে, তাহলে টেলিফোন এক্সচেঞ্জ কি আপনারা আইডিয়া পেয়ে গেলেন? আচ্ছা, কেউ একটা কথা বলছেন, কথাটা কি? কথাটা হচ্ছে আপনি মাহবুবুর রহমানের বই ফলো করলে হবে কিনা। রিস্কি এখন, মানে হচ্ছে দেখেন আমি তো বললাম শুরুতেই, যেহেতু বোর্ড অনুমোদিত একটা বই আছে, আপনারা চেষ্টা করেন আগে বোর্ডের বইটা পড়ে নেবেন, তারপর আপনি এক্সট্রা কোথা থেকে কি পড়বেন না পড়বেন সেটা মানে হচ্ছে আপনার ব্যাপার। কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস বুঝিয়ে বলি, বোর্ডের অনুমোদন দেওয়া পেজ সংখ্যা হচ্ছে 200-250 পেজ, কিন্তু কিছু কিছু বই মানে হচ্ছে দুঃখজনকভাবে আমি জানি না কেন, মানে হচ্ছে ফরহাদ মঞ্জুর স্যারের বইটা দেখলাম বিশাল পেট মোটকা। তারপর আরেকটা বই বোধহয়, দাঁড়ান আমার কাছে আরও একটা বই আছে, বইটা কি এখানে আছে কিনা, না এখানে আপাতত দেখতেছি না। সো আমার কাছে বেশ কয়েকটা বই আছে, মুজিবুর রহমান স্যারের বইটা আছে, ফরহাদ মঞ্জুর স্যারের বইটা আমি দেখছি। এগুলা বোর্ডের সিলেবাসের বাইরে প্রচুর জিনিসপত্র ঢুকানো আছে। এখন বোর্ড যেহেতু এই জিনিসগুলায় বিরক্ত হয়ে একটা বই বের করে দিছে, আগে আমরা বোর্ড বইটা পড়বো। বোর্ড বই পড়ার পরে অ্যাডিশনালি যদি মন চায় তাহলে যা কারো বই পড়েন, আপনি মাহবুবুর রহমান স্যারের বই পড়েন, ফরহাদ মঞ্জুর স্যারের বই পড়েন, প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই পড়েন, কারণ ওনারা প্রত্যেকেই বইয়ে অনেক তথ্য দিছেন। বাট প্রবলেম হচ্ছে তারা যে তথ্যাবলী দিছেন, কিছু কিছু তথ্য আছে বোর্ড বইয়ের বা বোর্ডের সিলেবাসের বাইরে।
সো এত কিছু পড়তে যেয়ে তো আপনারা গ্যাঞ্জামে পড়ে যান, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকতেছে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার মঙ্গলবার দিন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।